বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি মুদ্রা, সুদ ও দ্রব্য এই তিনের সম্পর্ক ও পরিণতি বা ফলাফল। এর প্রথম অংশ হিসাবে আমরা আলোচনা করেছি মুদ্রার প্রকৃতি ও তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ কিছু ফলাফল নিয়ে। আজকে আলোচনা করব মুদ্রার সাথে দ্রব্যের সম্পর্ক। অষ্টম খ্রিস্টীয় শতাব্দী থেকে শুরু করে বরং বলা যায় 1700 খ্রিস্টীয় শতাব্দীর পূর্ব পর্যন্ত ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লবের আগ পর্যন্ত মুদ্রাকে কেউ দ্রব্য হিসাবে বা কমোডিটি হিসাবে চিন্তা করেনি বা চিন্তা করার মতো কেউ দুঃসাহস করেনি। শিল্প বিপ্লবের পরেই মূলত মুদ্রাকে দ্রব্যের মতো বা কমোডিটির মতো চিন্তা করার সুযোগ বা প্রয়াস বলতে পারেন অনেকটি অপচেষ্টা শুরু হয় এবং এর পেছনে একটি দুর্বিসন্ধি, ষড়যন্ত্র এবং পুঁজিবাদের একটি বড় ধরনের উদ্দেশ্য ছিল, যা আমরা একটু পরে আলোচনা করব। প্রথমেই বলা যাক, মুদ্রা আসলে কি দ্রব্য হতে পারে? না, এক কথায় যদি বলি, মুদ্রা আসলে দ্রব্য নয়। মানি এবং কমোডিটির মধ্যে নানা দিক থেকে অর্থনৈতিকভাবে পার্থক্য বিদ্যমান। যেমন খুব সহজে যদি বলি, মুদ্রা এর নিজস্ব কোনো উপযোগিতা নেই, অপরদিকে দ্রব্যের নিজস্ব ইউটিলিটি বা উপযোগিতা রয়েছে। দ্বিতীয়ত, মুদ্রা সরাসরি ভোগ করা যায় না, অপরদিকে দ্রব্য ভোগ করা যায়। তৃতীয়ত, মুদ্রা সেটি যে কোনো ধরনের ট্রানজাকশন বা এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু দ্রব্য সরাসরি সেটি যে কোনো ট্রানজাকশনের অবজেক্টিভ বা লক্ষ্যবস্তু হয়ে যায়। এই আলোচনার ফলাফল দ্বারায় মুদ্রাকে দ্রব্য হিসেবে চিন্তা করা যাবে না। কিন্তু আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা ক্যাপিটালিজম বা আমাদের প্রচলিত অর্থনৈতিক যেসব পড়াশোনা আছে, সেখানে কি এই বিষয়টি এইভাবে পড়ানো হয় বা আলোচনা হয়? মোটেও নয়। সেখানে বা পুঁজিবাদী বিশ্বে যে কথাটি বলা হয় সেটি হলো মুদ্রা দ্রব্যের মতোই। তারা আসলে এই কথা বলে একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের চিন্তা, আমাদের গবেষণা, আমাদের যাবতীয় কার্যক্রমকে নিয়ে যেতে চান, আর সেটি হলো ইন্টারেস্ট বা সুদ।